হ্যালো 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 সকল টপাস বাংলা ক্লাস 11 স্টুডেন্টকে আবারও স্বাগত জানাই টপাস বাংলাতে। আশা করি সবার প্রথম সেমিস্টারের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং আমাদেরকে প্রথম সেমিস্টার যাই হয়ে যাক, যাদের খারাপ হয়েছে তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে ভালো করতে হবে, সেইটুকু কিন্তু আমাদের টার্গেট করে চলতে হবে। ঠিক তো সেকেন্ড সেমিস্টারে প্রথম থেকেই তুমি কি করো, তোমার যে স্ট্রাগল বা তোমার যে এফোর্ট আছে সেই এফোর্টটা তোমরা দিতে শুরু করো। এমন ভাবো না যে পরীক্ষার কিছুদিন আগে আমি ফিজিক্স পড়ে নেব। পরীক্ষার কিছুদিন আগে তুমি ফিজিক্স পড়তে পারবে না, তুমি জাস্ট ফিজিক্সকে মুখস্থ করে চলে যাবে, আর যেগুলো আসবে তার মধ্যে থেকে যদি আসে তাহলে করতে পারবে, না হলে বাইরে থেকে এলে করতে পারবে না। সেই জন্যই বলছি যে ফিজিক্সে পড়ার জন্য ফিজিক্সের কনসেপ্টকে বুঝে নিলে তুমি আর ভয়টা কম পাবে। ঠিক আছে, যেভাবে একটি চিল যখন বৃষ্টি হয় সে কি করে, বৃষ্টিতে ভিজবো না বলে সে কি করে আকাশের ওপরে চলে যায়, ঠিক আছে, মেঘের ওপরে চলে যায়। তার মানে কি হবে, বৃষ্টিটাকে নিজের নিচে দাবিয়ে রাখতে হবে। তো সেই একইভাবে আমাদেরকে কনসেপ্টের উপরে উঠে যেতে হবে এবং কনসেপ্টগুলো যেন আমার নিচে থাকে, আমি যেন প্রত্যেকটা কনসেপ্টকে কি করতে পারি, কাবু করতে পারি, এবং সেগুলো আমি শুধু রোজ পড়ে পড়ে আমাকে অনুভব করে করে সেগুলোকে কাবু করতে হবে। ঠিক আছে, তো আজকে যে চ্যাপ্টার সেটা হচ্ছে নিউটনীয় মহাকর্ষণ। অনেক আগে যখন সায়েন্টিস্টরা প্রথমে দেখেছিলেন যে সূর্য, প্রথমে যখন সায়েন্টিস্ট কোপারনিকাস তিনি বলেছিলেন যে সূর্য স্থির থাকে কিন্তু তার চারিদিকে কি হয়, পৃথিবী ঘুরতে থাকে। ঠিক আছে, ছোটবেলা আমরা সবাই পড়েছি যে সূর্য স্থির থাকে, তার চারিদিকে কিন্তু পৃথিবী ঘুরতে থাকে। তো তোমরা কি এখনো মনে করো যে সূর্য একই জায়গায় আছে, তার জায়গায় পৃথিবী কি করছে, তার চারিদিকে পৃথিবী ঘুরছে? প্রথম কোশ্চেন, সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘুরছে, এটা আমরা ছোটবেলা পড়েছি। এখন কি তোমার এটা মনে হয় সূর্য স্থির থাকে? ঠিক, যারা মনে করছে সূর্য স্থির থাকে, পৃথিবী তার চারিদিকে ঘোরে, সূর্য কিন্তু স্থির থাকে না। সূর্য নিজে যে ছায়াপথ আছে, আমাদের যে ছায়াপথ আছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, ঠিক আছে, আমাদের যে ছায়াপথ আছে সেই ছায়াপথের চারিদিকে কিন্তু ঘুরতে থাকছে সূর্য। ঠিক আছে, সেই সূর্যের চারিদিকে আবার পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকে আবার কে ঘুরছে, চাঁদ ঘুরছে, চন্দ্র। ঠিক, তো এই যে ঘোরা ব্যাপারটা, এই ঘোরাটা কেমন হতে পারে? ধরো তুমি একটা পাথরকে ঘোরাতে চাইছো, সেই পাথরকে তুমি কিভাবে ঘোরাতে পারো? পাথরকে বললে তো হবে না যে ঘুরে যাও, জাদু শিখে গেলাম, জাদু দিয়ে বললাম যে পাথরকে ঘুরতে হবে একটা কেন্দ্রের সাপেক্ষে, তো এরকম তো হয় না। সেই পাথরকে আমরা কি করব, হয় একটা দড়ি বাঁধবো, সেই দড়িকে গোল গোল করে ঘোরালে, সেই দড়িতে আমি বল প্রয়োগ করলে কি হবে, পাথরটি কিন্তু ঘুরতে শুরু করবে। ঠিক আছে, সেই একইভাবে তোমাকে মনে রাখতে হবে যে পৃথিবী যে ঘুরছে সূর্যের চারিদিকে, কোনো না কোনো একটা দড়ি বা একটা বল প্রয়োগ হচ্ছে, সেই বলটা কিন্তু অদৃশ্য, আমরা সেটাকে দেখতে পাই না। ঠিক, কিন্তু আমরা যখন পাথরটাকে ঘোরাচ্ছি দড়ি বেঁধে, সেই দড়িটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দড়িটাই কি হচ্ছে, পাথরটাকে টান দিচ্ছে, ভেতর দিকে একটা টান দিচ্ছে, সেই টানের জন্য পাথরটা বেরিয়ে যেতে পারছে না, ওকে গোল গোল করে ঘুরতে হচ্ছে। ঠিক আছে, সেই একইভাবে তো প্রথমে যখন কোপারনিকাস বলেছিলেন যে সূর্য স্থির থাকে, পৃথিবী তার চারিদিকে ঘোরে, তারপরে এলেন কেপলার, সায়েন্টিস্ট কেপলার, তিনি তার 3টে সূত্র দিলেন। যে সেই সূত্রগুলো কার উপরে বেস করে, সেই সূত্রগুলো হচ্ছে মহাকাশে যে বস্তুগুলো আছে একে অপরের চারিদিকে ঘুরছে, গ্রহ উপগ্রহ গুলো কিভাবে কাজ করছে, কিভাবে একে অপরের চারিদিকে ঘুরছে, সেই বিষয় নিয়ে তিনি কিন্তু 3টে সূত্র দিলেন। সেই 3টে সূত্র কিন্তু তোমাদের পরে আছে। ঠিক, তো আমাদের চ্যাপ্টার যেটা আছে নিউটনীয় মহাকর্ষ, তুমি বুঝতেই পেরেছো, কোনো না কোনো ভাবে নিউটন তো আসতেই হবে, কোনো না কোনো ভাবে কি হবে, আপেল তো পড়বেই গাছ থেকে। ঠিক আছে, তারপরেই তো নিউটনের চিন্তা ভাবনা শুরু হবে। তো আমরা প্রত্যেকেই একজন নিউটন, সেই নিউটনের শুধু কি করতে হবে, আমাদের চিন্তা ভাবনা শুরু করার জন্য কোনো না কোনো আপেল এসে পড়তে হবে। তো তুমি ভেবে রাখো তোমার জন্য সেই আপেলটা কি জিনিস। ঠিক, তো তুমি যেদিন থেকে ভাবতে শুরু করবে নতুন করে, সেদিন থেকে কিন্তু ফিজিক্সের ভয় আর থাকবে না, ফিজিক্সে তুমি বাজিমাত করতে পারবে। তো তারপরে নিউটনের মহাকর্ষ যেটা হচ্ছে, নিউটন এসে কি করলেন, নিজের কতগুলো সূত্র দিলেন, আর বললেন, নিজের সূত্র দিলেন এবং বললেন যে শুধু যে বল লাগছে সেই বল গ্রহ উপগ্রহের জন্য নয়, সেই বল দুটি বস্তুর মধ্যেও লাগতে পারে। কাকে কারেক্ট করলেন, যে আমাদের কোপারনিকাস কেপলার, যিনি সায়েন্টিস্ট কেপলার, তিনি বললেন যে মহাবিশ্বে যে
গ্রহ উপগ্রহগুলো ঘুরছে, সেই গ্রহ উপগ্রহ মধ্যে কি হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে। সেই বল হচ্ছে মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বল কেমন বল, যেমন একটা পাথরকে আমি ঘোরাচ্ছি, টান যে আছে, দড়ি যে টানটা দিচ্ছে, সেই টানের কাজটা কি করছে, মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ বল। হ্যাঁ, মহাকর্ষ বল কি করছে, পৃথিবীকে এইভাবে করে দড়ির মতো, যেমন পাথরকে দড়ি ধরে রেখেছে, সেই একইভাবে মহাকর্ষ বল পৃথিবীকে ধরে রেখেছে, যার দরুন কি হচ্ছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, তো তখন নিউটন সাহেব এলেন, নিউটন সাহেব এটা বললেন যে এই যে শুধু পৃথিবী আর সূর্য, তার মধ্যে শুধু মহাকর্ষ বল লাগছে না, এই বল যে কোনো দুটি বস্তুর মধ্যে কিন্তু লাগবে। যে দুটো বস্তুর ভর থাকবে সেই সকল বস্তুর মধ্যেই কিন্তু মহাকর্ষ বল লাগতে পারে, শুধু গ্রহ উপগ্রহের জন্য নয়, সকল বস্তু যাদের ভর থাকবে তাদের মধ্যে কিন্তু সেই বল প্রয়োগ হবে। ঠিক আছে, তার মানে স্যার আমি যে এখানে যে পেনটা দিয়ে লিখছি, সেই পেন আর আমার মধ্যে কি বল প্রয়োগ হচ্ছে? হ্যাঁ, পেনের মধ্যে মাস আছে, আমার মধ্যে মাস আছে, দুজনের মাস ভর আছে, পেনের ভর আছে, আমার ভর আছে। তো যাদেরই ভর থাকবে তাদের সেই দুটো বস্তু একে অপরকে কি করবে, বল প্রয়োগ করবে, আর সেই বলকে, বলের নাম হচ্ছে মহাকর্ষ বল। সো মহাবিশ্বে থাকা দুটি বস্তু, যেই দুটি বস্তুর ভর থাকবে সেই দুটি বস্তু একে অপরকে কি করবে, বল প্রয়োগ করবে, আর সেই বল হচ্ছে মহাকর্ষ বল। সেই বল হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, তাহলে এই পেন, এই পেন, এই দুটি পেনের মধ্যে বল প্রয়োগ হচ্ছে। এই পেন, আমি, আমার দুজনের মধ্যে বল প্রয়োগ হচ্ছে। এই ইঙ্ক আর এটা, এই দুটোর মধ্যে বল প্রয়োগ হচ্ছে। তো সেই বলের নাম হচ্ছে মহাকর্ষ বল। তাহলে স্যার একটা কোশ্চেন তো আমাদের মাথায় আসছে, আমরা এটা ভাবছি যে যদি এই দুটো বস্তুর মধ্যে বল প্রয়োগ হচ্ছে, যদি আমি আর আমার বন্ধু, যদি দুই বন্ধু যদি পাশাপাশি একটু দূরে যদি বেঞ্চের ওপর বসে থাকি, আমাদের মধ্যে যদি বল প্রয়োগ হয়, আমরা কেন কাছাকাছি চলে আসি না? বল প্রয়োগ হচ্ছে মানে আমার দুটো বন্ধু একটু দূরে দূরে বসে আছি, দুটো বেঞ্চের এপার ওপার বসে আছি, কিন্তু আমাদের মধ্যে যদি বল প্রয়োগ হয়, আমরা কেন দুই প্রান্ত থেকে এক জায়গায় জড়ো হয়ে যাব না? প্রথম কোশ্চেন। ঠিক, তো তোমরাও ভেবে দেখো কেন এমন হচ্ছে না। যদি বল প্রয়োগ হয় তাহলে তো ত্বরণ আসার কথা। তাহলে এই যে বস্তু, এই পেন আমি যদি ছেড়ে দিতাম, এই দুটো পেন একসাথে জড়ো হয়ে যেত, কিন্তু সেটাও হচ্ছে না। কেন হচ্ছে না? এরপরে আমরা দেখব যে নিউটনের মহাকর্ষ সূত্রটা কি, সেই সূত্র আমাদেরকে কত বল প্রয়োগ হচ্ছে সেটা দেবে। সো এর দুজনের মধ্যে কত বল প্রয়োগ হচ্ছে সেটা আগে দেখব। সেই বলকে যথেষ্ট এর দুজনকে টানার জন্য আমি বল প্রয়োগ করতে পারি। তুমি দেখে নাও, একে আমি বল প্রয়োগ করতে পারি, দেখো হালকা করে আমি বল প্রয়োগ করছি, তবুও এ যাচ্ছে না। তার মানে এমন কি হতে পারে যে বল প্রয়োগ করলেই বস্তু যেতে হবে? ঠিক আছে, বল প্রয়োগ করছি, উল্টো দিকে অন্য বলও তো প্রয়োগ হতে পারে। তুমি একটা টেবিলকে ঠেলছো, এমন তো নয় ছোট বাচ্চা এসে ভারী টেবিলকে ঠেলে দিতে পারবে, বল প্রয়োগ করছে মানে যেতে হবে, এরকম ব্যাপারটাও নয়। তার মানে আমাকে এটা জানতে হবে, কোনো বস্তু যদি কাছাকাছি আসতে চায় বা তার ত্বরণ ঘটতে চায়, তাহলে আমাকে এটা দেখতে হবে সেই বলটা কি যথেষ্ট এই দুটোকে কাছাকাছি আনার জন্য। বা আমার দুই বন্ধু যারা বসে আছি, দুটো বেঞ্চের দুই প্রান্তে বসে আছি, তাদের মধ্যে কি যথেষ্ট বল লাগছে যার জন্য তারা দুজনে একসাথে হয়ে যাবে? তো তুমি ভেবে দেখো, এরকম যদি হতো তাহলে কি হতো? তুমি বাইরে বেরিয়েছো, একজন মানুষ আরেকজন মানুষ কাছাকাছি চলছে, গিয়ে টাচ করে গেছো, এরকম ব্যাপারটা হয়ে যাবে, তখন আরো বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি ভেবে দেখতে পারো যে এরকম যদি হতো, দুজন মানুষের মধ্যে বল প্রয়োগ হচ্ছে, দুজনে যে আকর্ষণ বল প্রয়োগ হচ্ছে, দুজন এসে চিপকে গেছে, ঠিক এরকম হলে কিন্তু তুমি রাস্তাঘাটেও বেরোতে পারতে না। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? সো নিউটনের মহাকর্ষ সূত্রতে এবার আমি চলে যাই, যে নিউটন সাহেব মহাকর্ষ সূত্রতে কি বলতে চাইছেন আমাদের। সো দুটো বস্তু যদি থাকে, দুটো বস্তু, একটার ভর হচ্ছে m1 আর একটার ভর হচ্ছে m2। m1 m2 হচ্ছে দুটো ভর, সেই দুটো ভরকে আমরা এখন বিন্দু ভর নিচ্ছি, এই দুটো হচ্ছে বিন্দু ভর। সো এই দুটো যদি বিন্দু ভর হয়, তাদের দূরত্ব আমি নিচ্ছি r, তাদের দূরত্ব আমি আর নিচ্ছি। সো নিউটন সাহেবের এতে সূত্রতে এটাই, যে যে কোনো দুটো বস্তুর মধ্যে বল প্রয়োগ হবে, তার মানে এই বল, এই বস্তু একে টানবে আর এই বস্তু একে টানবে। ঠিক, m1 m2 কে টানবে, তো m2 m1 কেই টানবে। ঠিক আছে, দুজন অপরস্পর একে অপরকে কি করে, আকর্ষণ করতে থাকবে। ঠিক আছে, তো সেই যে বল প্রয়োগ হবে,
সেই বল কার কার উপর নির্ভর করবে? বলছে সেই বল নির্ভর করে M1 আর M2-র উপরে। M1 M2-র গুণ বলেছি, ঠিক আছে। সো এই M1 যদি একটা হাতি হয় আর একটা মশা হয়, তাহলে যে বল প্রয়োগ হবে, দুটো হাতি হলে আলাদা বল প্রয়োগ হবে। তার মানে আমি ভর বদলাচ্ছি, ঠিক আছে। সো ধরে নাও এখানে একটা কিছু আছে, ছোট্ট একটা মশা আছে, ঠিক, মশা, আর এটা হাতি, ঠিক, এটা আছে, ঠিক আছে। আমি বিন্দু ভর নিয়েছি, তো তবুও মানে হাতির যে ভর, আমি ভরের সঙ্গে কম্পেয়ার করছি, ঠিক আছে। কেউ বললো স্যার হাতি নিয়েছেন তো হাতি থোড়ি বিন্দু ভর হবে, হাতি বিন্দু ভর হবে না, ঠিক আছে। সো হাতি আর মশা এদের মধ্যে কিন্তু বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। তার মানে প্রথম কোশ্চেন, যে হাতি মশাকে যে বল প্রয়োগ করছে, মশা কি হাতিকে সেই বল প্রয়োগ করছে, ঠিক আছে। কারণ নিউটন সাহেব বলেছেন যে পরস্পর কি হয়, দুজন দুজনকে বল প্রয়োগ করে, দুটি বস্তু দুজন দুজনকে বল প্রয়োগ করে, আর সেই দুটি বল হচ্ছে সেই বল নির্ভর করে M1 আর M2-র গুণফলের উপরে। সো M1 যদি বাড়াই বল বাড়বে, M2ও যদি বাড়াই বল বাড়বে, ঠিক আছে। সো ফর্মুলার মধ্যে M1 M2 দুটোই আছে, দুটোর উপরেই কিন্তু বল নির্ভর করছে। সো হাতি আর মশা দুটোরই কিন্তু ভর আসবে ফর্মুলাতে। আর কি বলেছে, যে বল প্রয়োগ হচ্ছে মহাকর্ষ বল, সেই বল আবার তাদের দূরত্বের যে ঘাতের ব্যস্তানুপাতিক হবে। তাদের দূরত্ব, তাদের মধ্যে যে দূরত্ব আছে, বিন্দু ভর নেওয়া হয়েছে। কেউ বলে স্যার এখান থেকে দূরত্ব তো কম হবে, এই পাশ থেকে এই পাশের দূরত্ব কম আর এই পাশ থেকে এই পাশের দূরত্ব বেশি, বিন্দু ভরের কথা বলছি। সো বিন্দু ভরের কথা বলা হচ্ছে, তাহলে তাদের মধ্যে দূরত্ব কি হয়ে যাবে, আর হয়ে যাবে। সো আর যদি হয়ে যায়, তাদের মধ্যবর্তী দূরত্বের যে ঘাত হবে, সেই ঘাতের কি হবে, ব্যস্তানুপাতিক হবে। সো 1/r²। তো তাহলে বলটাকে আমরা লিখে ফেলতে পারি F সমানুপাতিক M1 M2 r², ঠিক। সো যে বলটা হবে সেই বলটা এর সমানুপাতিক হবে। এবার বলছে স্যার এই যে সমানুপাতিককে সরিয়ে ফেললে একটা ধ্রুবক মহারাজ আসবে, ঠিক, একটা মহারাজ ধ্রুবক আসবে। তো সেই ধ্রুবককে আমরা জি বলতে পারি, ঠিক আছে, r²। সো F ইকুয়ালস টু যেটা হয়েছে, তার মান হবে, যে বলটা প্রয়োগ হচ্ছে দুজনের মধ্যে, তার মান হবে G_M1 M2 r², ঠিক। তো এই যে জিটা আছে, এই জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। সো এই জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে স্যার এই জির মান কত হবে? জি তো আমরা লিখলাম, এই জির মান কত হবে? জির মান হয়ে যায়, জির মান হবে 6.67 ইন্টু 10⁻⁻11। এবার এর একক কিভাবে লিখবো স্যার? এর একক হচ্ছে আমরা এই পাশ থেকে লিখব, এই যে এর একক, এই দেখো জির একক, তার মানে আমি F_r²/M1 M2 করে নিতে পারি। মানে জি কে আমি এমন লিখে ফেলতে পারি F_r²M1 M2। সো এফ এর নিউটন হয়ে যায় m²/kg², ঠিক। তো এটা হয়ে যাবে এসআইতে। সো জির মান এসআই এককে জির মান, ঠিক। যদি সিজিএসএ হতো, সিজিএসএ হলে কি হবে 6.67 ইন্টু 10⁻⁻8, নিউটনের জায়গায় ডাইন হয়ে যাবে, মিটারের জায়গায় সেন্টিমিটার, আর এর জায়গায় গ্রাম স্কোয়ার। তো এটা সিজিএস, ঠিক। এবার আমরা একে এফপিএস এ লিখতে চাই। সো এফপিএস এ 1.07 ইন্টু 10⁻⁻9 পাউন্ডাল, সেন্টিমিটারের জায়গায় ফিট স্কোয়ার আসবে, আর গ্রামের জায়গায় আসবে ডাইন পাউন্ডাল, গ্রামের জায়গায় কি আসবে পাউন্ড, লিব্রা, ঠিক আছে। সো ওয়েট যেটা হবে, যেটা ভর হবে, সেটা কি হবে পাউন্ড লিব্রাতে এলবি, আর যেটা ওর বল প্রয়োগ হচ্ছে সেটা পাউন্ডাল হয়, ঠিক আছে। তো এটা পাউন্ডাল হয়ে যাবে। সো 1.07 ইন্টু 10⁻⁻9 হয়ে যাবে।
এবার কথা হচ্ছে স্যার আমরা এর মাত্রা কিভাবে লিখব। এর মাত্রা লেখার জন্য আমি আবার এই আরটাকে, এই যে জিটা আছে সেইটাকে একটু লিখে ফেলি, এফ আর স্কোয়ার বাই m1 m2। তো সহজেই আমরা এখানে মাত্রা লিখতে পারবো। দেখো এফ এর মাত্রা আমি জানি mlt-2, এফ এর মাত্রা হচ্ছে mlt-2, আর এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার দৈর্ঘ্য, আর এখানে m1 মানে m স্কোয়ার, ভরের m স্কোয়ার। তো এটাকে আমরা একসাথে যখন লিখবো তখন কি হবে, m-1, এখানে m আছে স্কোয়ার আছে, l কিউব আর t-2, এটাই হয়ে যাবে জি এর মাত্রা। জি এর মাত্রা যেটা হবে সেটা এটা হবে। তো জি এর মাত্রা এখান থেকে তোমরা বের করতে পারবে। ঠিক, এবার আমাকে কতগুলো বিষয় জানতে হবে। আমি তো মান দেখে নিয়েছি, আমি জির ভ্যালুটাকে যদি একটু খেয়াল করি, সেই জির ভ্যালুটা 10⁻11 এসআইতে। মানে আমি যদি 1 কেজি ভরের দুটো বস্তু নিই, 1 কেজি ভরের দুটো বস্তু নিই, তাহলে সেই যে বল, সেই বল তুমি কত কম পাবে দেখো, 1 জি হচ্ছে 6.67 10⁻⁻, আর তাদেরকে যদি আমি 1 মিটার দূরত্বে রাখি, 1 মিটার যদি দূরত্বে রাখি, তাহলে যে বলটা প্রয়োগ হবে সেটা দেখো, সেই বলটা হবে 6.67 10⁻11 নিউটন বল প্রয়োগ হবে। তার মানে আমি বুঝলাম যে দুটো 1 কেজি ভরের বস্তুকে আমি নিয়েছি, দুটো 1 কেজি আর 1 কেজি ভরের বস্তু, সেই দুটোকে আমি 1 মিটার দূরত্বে রেখেছি। ধরো না 1 কেজির বাট আর 1 কেজির বাট, যেটাতে ওজন মাপা হয়, দুটো বাটখারা আমি নিয়েছি, 1 মিটার দূরত্বে রেখেছি। ঠিক আছে, 1 মিটার দূরত্বে রেখেছি, তাদের মধ্যে যে বলটা প্রয়োগ হবে না, সেই বলটা হচ্ছে 6.67 10⁻11। তুমি ভেবে দেখো এই বলটা কত কম। 6.67 ইন্টু 0.000000 11 খানা, 10 খানা জিরো, তারপরে হচ্ছে 1। তো এই বলটা হচ্ছে খুবই নগণ্য হয়। তো এই দুটো বস্তুর মধ্যে যখন বল প্রয়োগ হচ্ছে, এই দুটো বস্তুর মধ্যে যে বল প্রয়োগ হচ্ছে, সেই বলের ভর তো 1 কেজিও নয়, এর ভর তো 1 কেজিও নয়। তো যে বল প্রয়োগ হচ্ছে সেই বলটা যথেষ্ট কম, অনেক ক্ষুদ্র, আর সেই ক্ষুদ্র বলকে আমরা নগণ্য ধরে নিতে পারি। সেই জন্য তোমার দুই বন্ধু, তোমার দুই সখা বা দুই সখী যারা বসে আছো দুই প্রান্তে বেঞ্চের, তাদের মধ্যে যে বল প্রয়োগ হবে, ধরে নাও দুজনেরই ওজন হচ্ছে 70 বা 60 কেজি করে, 60 কেজি হচ্ছে, তাহলে 60 ইন্টু 60, আর ধরে নাও 2 মিটার দূরে আছো, 1 মিটার দূরে আছো, দিয়ে তার সঙ্গে যেটা গুণ হবে না, 10⁻11 গুণ হবে। তো তুমি 10⁻11 যখন গুণ করবে না, ওই ভ্যালুর কোনো অস্তিত্ব থাকবে না, ওকে অনেকটাই কম হয়ে যাবে, যেটাকে আমরা নগণ্য ধরতে পারি। ঠিক আছে, তো যার জন্য কি হয়, আমরা ওই বলের প্রভাবটা আমরা দেখতে পাই না। তো আমরা মহাকর্ষ বলের প্রভাব এই জন্য দেখতে পাই না, জির ভ্যালুটা হচ্ছে সব থেকে কম। আর জানার বিষয় এটা যে মহাবিশ্বের সব থেকে যে দুর্বল বল আছে, উইকেস্ট ফোর্স, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল সব থেকে দুর্বল বল, কিন্তু এর বিস্তার, এর প্রভাব অনেকটা দূর পর্যন্ত থাকে। এর কথা মানে কি, মহাকর্ষ বল খুব কম, ভ্যালু কম, কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকে। তুমি ভেবে দেখো, কোনোভাবে তুমি কি করলে, তুমি মহাকর্ষ বলকে গায়েব করে দিলে। ঠিক, সূর্য ঘুরছিল, সূর্য ছায়াপথে ঘুরছিল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছিল, আর পৃথিবীর চারিদিকে চাঁদও ঘুরছিল। ঠিক ঠিক একই জিনিস তুমি ভাবো, তুমি একটা পাথরকে দড়ি বেঁধে ঘোরাচ্ছ, দড়িটাকে কেটে দেওয়া হয়েছে সাডেনলি। তো তুমি ভেবে দেখো কি হবে, তুমি ভেবে দেখো কি হবে যদি আমাদেরকে পৃথিবী না টানতো, পৃথিবী যে ঘুরছে তার দরুন আমরা কি করে চলে যেতাম, মানে আমাদের সাথে কি হতো, কি হতো তুমি এটা ভেবে দেখো। যদি আমি এখানে কোনো খাতা নেই বা ডায়েরি নেই, এই যে খাতা বা ডায়েরি আমি নিয়েছি, এর উপরে আমি কি করেছি, কতগুলো চিনির দানা ফেললাম, দিয়ে আমি এভাবে ঘোরালাম, কি হবে তুমি ভেবে দেখো। কতগুলো চিনি বা ডাল নিয়ে এসে আমি রাখলাম, দিয়ে একে ঘোরাচ্ছি, তো তুমি ভেবে দেখবে সবগুলো কিন্তু বাইরের দিকে ছিটকে চলে যাবে। সো একইভাবে কোনোভাবে পৃথিবীর মহাকর্ষ, প্রত্যেকটা মানুষের ওপরে কিন্তু মহাকর্ষ লাগছে, মাধ্যাকর্ষণ বল লাগছে, সেটা যদি কোনোভাবে তুমি স্টপ করে দাও, তাহলে কি হবে, সবাই কি হবে, ওই পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাবে। ঠিক আছে, ঠিক। এবার পৃথিবী আছে বলে ওর প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর ভর অনেক বেশি।
ঠিক আছে, ভর অনেক বেশি তাই প্রভাবটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু দুটো বস্তুর মধ্যে যে বল প্রয়োগ হচ্ছে, তুমি আর তোমার বন্ধু যে বসে আছো তাদের মধ্যে যে বল প্রয়োগ হচ্ছে, সেই বলটা হচ্ছে যথেষ্ট নগণ্য, তার প্রভাব আমরা দেখতে পাবো না। সেই জন্য কিন্তু আমরা দেখতে পাই না যে দুটো বস্তুর মধ্যে মাধ্যাকর্ষণ বলের জন্য এদের কি হচ্ছে, কাছাকাছি চলে আসছে। একমাত্র একটা জিনিসই দেখতে পাই, আমরা পাথর ছুঁড়ে দিলে কি হচ্ছে, পৃথিবী সেই পাথরকে কিন্তু টানছি, তখনই আমরা দেখতে পাই যে পাথর উপর থেকে আবার নিচের দিকে পড়তে থাকে, কারণ পৃথিবীর ভরটা অনেকটাই বেশি, 10⁻27 যায়, ঠিক আছে, 10⁻27 কেজির কাছাকাছি যায়। তো সেই জায়গা থেকে আমরা যদি ভ্যালু বসিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এবার যে বলটা আসবে সেই বলকে আমরা নগণ্য ধরতে পারবো না, ঠিক আছে। তো সেই জন্য কি হয়, তো তোমাদের যে অ্যান্সার সেটা আমি দিয়ে দিয়েছি, তোমাদের যে কোশ্চেন ছিল সেটা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি, ঠিক। সো এখান থেকে আমি কি পেলাম, এটা। এবার কথা হচ্ছে আমি এই জি কে, এই মহাকর্ষ ধ্রুবক যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক। মহাকর্ষ ধ্রুবক, সেই মহাকর্ষ ধ্রুবক কি করে দেখি। এই যে জি আছে, এই যে জি, ঠিক, এই জি কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, বলবে যে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাও, মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাও। তো মহাকর্ষীয় ধ্রুবক তুমি দেখো, এই লেখাটা প্র্যাকটিস করো, মানে এভাবে ডিফাইন করা, সংজ্ঞা দেওয়া প্র্যাকটিস করো। কিভাবে সংজ্ঞা দেওয়া প্র্যাকটিস করব, এই জিটা কখন আসবে, এই জিটা তখন আসবে যদি আমি M1 কে 1 কেজি ধরি, আর M2 কে 1 কেজি ধরি, আর আর কে 1 মিটার ধরি, তাহলে যে বলটা প্রয়োগ হবে সেই বলটা জি প্রয়োগ হবে, সেই বলটা জি নিউটন হবে। তাহলে স্যার আমি মহাকর্ষীয় যে ধ্রুবক আছে তাকে এইভাবে সংজ্ঞা দিতে পারি, যদি কোনো একক ভরকে একক দূরত্বে রাখা হয় তাদের মধ্যে যে বল প্রয়োগ হবে সেই বলটাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলবো। একক ভরের বস্তুকে, দুটো 1 কেজি ভরের বস্তু, এখানেও 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে যে মহাকর্ষ বল প্রয়োগ হচ্ছে সেই মহাকর্ষ বলের মানই হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। তো এটা তোমাদের মনে রাখতে হবে জি সম্পর্কে, ঠিক। এবার কথা হচ্ছে এই জি কে আমরা ইউনিভার্সাল বা সার্বজনীন কেন বলি, ঠিক আছে। এই জির ভ্যালু নির্ভর করে না, ধরো আমি বললাম এই দুটো পেন আছে, এই দুটো পেনের মধ্যে যে বল প্রয়োগ হচ্ছে সেই দুটো পেনকে আমি জলের তলায়ও একই দূরত্বে রাখছি, বাট জলের তলায় নিয়ে চলে গেছি, তাহলে কি বলের ওপর কোনো প্রভাব পড়বে, তাহলেও বলের ওপর কোনো প্রভাব পড়বে না, ঠিক। তো যেখানে দুটো আধান রাখলে, দুটো চার্জ রাখলে তাদের মধ্যে যে বল প্রয়োগ হয় সেই বল কিন্তু ওদের মধ্যে থাকা মাধ্যমের উপর নির্ভর করে। ধরে নাও দুটো চার্জ নিয়েছি, এখানে যা বল প্রয়োগ হচ্ছে, আমাকে উপর থেকে পুরো কেউ জল ঢেলে বা জলে নিয়ে চলে গেছি, তখন যে বলটা প্রয়োগ হবে সেই বলটা দুটো আধানে কি হবে, আলাদা হবে। কিন্তু আমাদের যে মহাকর্ষ বল লাগছে সেই মহাকর্ষ বল ওদের মধ্যে থাকা সরি ওদের মধ্যে থাকা যে মাধ্যম আছে তার উপরে নির্ভর করে না, ঠিক আছে। তো তার উপরে নির্ভর করবে না। এবার কতগুলো তত্ত্ব আছে যেগুলো হচ্ছে আইনস্টাইনের তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী এই যে মহাকর্ষীয় বল, এই মহাকর্ষীয় বলকে আমরা সার্বজনীন বলতে পারি না, কারণ এই মহাকর্ষীয় বল যেটা হচ্ছে সেটা খুব কাছাকাছি থাকা বস্তুর উপরে লাগতে পারে না, নিউক্লিয়ার লেভেলে। মানে আমি যদি কোনো পরমাণুর নিউক্লিয়াসে চলে যাই, কোনো পরমাণুর নিউক্লিয়াসে যদি চলে যাই, সেখানে প্রোটন থাকে, সেখানে নিউট্রন থাকে। এই প্রোটন আর প্রোটন বা প্রোটন আর নিউট্রন, নিউট্রন বা নিউট্রন, এদের মধ্যে কিন্তু বল প্রয়োগ হবে, ঠিক। সেই প্রোটন আর নিউট্রন হচ্ছে এতই কাছাকাছি থাকে, যেটা হচ্ছে 10⁻⁹ মিটার বা 10⁻10 মিটারের অর্ডারে থাকে। সো এত কাছাকাছি যদি বস্তু থাকে তাহলে মহাকর্ষ বল প্রযোজ্য হয় না। কোনো বস্তু যদি খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি থাকে, তাহলে তার জন্য কি হয়, মহাকর্ষ যে বল লাগছে সেই মহাকর্ষ বল কিন্তু প্রযোজ্য হবে না। সেই জন্য এটা কিন্তু সব জায়গায় লাগছে না, আমরা সার্বজনীন বল কিন্তু ওখানেই কিন্তু প্রযোজ্য হচ্ছে না, মানে সার্বজনীন বল বলা যাচ্ছে না, কারণ ও হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন প্রোটন খুব কাছাকাছি যদি বস্তু থাকে, যাদের মধ্যে দূরত্ব 10⁻⁹ 10⁻10, তাদের জন্য কিন্তু নিউটনের যে মহাকর্ষ বল আছে সেটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না, ঠিক আছে।
তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে। বাট জি যেটা আছে, জি সব জায়গায় কিন্তু একই থাকে, আইনস্টাইনের সূত্র অনুযায়ী সেখানেও প্রযোজ্য হয়, জির ভ্যালুটা কিন্তু কোনো জায়গায় আলাদা হয় না। তো জির যে সার্বিকতা আছে সেটা কিন্তু কোনোভাবে ক্ষুণ্ণ হয়ে যায় না, সেটা কিন্তু সব জায়গায় ভ্যালিড থাকে বা প্রযোজ্য হয়। ঠিক, তো আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা মেন পার্টে যাচ্ছি। ঠিক, মেন পার্টটা কি, আমাদেরকে বল বের করা শিখতে হবে। সেই বল যদি হয়, বল একটা ভেক্টর হয়, তো মহাকর্ষ বল যে হবে সেই বল কেমন ভাবে লাগবে, কোন দিকে লাগবে, কোন অভিমুখে লাগবে, সেইগুলো কিন্তু আমরা চর্চা করব। এবার ধরে নাও এই মহাকর্ষ বল, দুটো বস্তু আছে, একটা বস্তু এখানে m1 আর একটা বস্তু এখানে m2। ঠিক, তো এদের মধ্যে মহাকর্ষ বল লাগছে, সেই মহাকর্ষ বল সবসময় কি হবে, আকর্ষণ করবে একে অপরকে। তো এ কোনোদিন কি করে না, বিকর্ষণ করে না, কিন্তু আধানের সময় আলাদা হয়। দুটো ধনাত্মক আধান কি হবে, পজিটিভ চার্জ রিপালশন করবে মানে বিকর্ষণ করবে, দুটো নেগেটিভ বা ঋণাত্মক আধান কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু বিপরীত ধর্মীর আধান যে হয় পজিটিভ নেগেটিভ, সেটা কি করে, আকর্ষণ করে। কিন্তু মহাকর্ষ বল সবসময় কি হয়, আকর্ষণ বল হয়, দুটো দুটোকে কিন্তু টানবে। ঠিক, তো তাহলে m1 আর m2 যে টানবে তার দিক কি হবে স্যার, কেমন হবে তার দিক? যদি ধরে নাও m1 এখানে আর m2 এখানে, এদের মধ্যে যে বল প্রয়োগ হবে তার দিক কোন দিকে হবে? তো প্রথমে ইম্পর্টেন্ট লাইন, কোনো বল যদি প্রয়োগ হয় সেই বল তাদের মধ্যে সেই দুটো ভরকে সংযোজনকারী যে রেখা আছে সেই দুটো ভরের সংযোজনকারী রেখার দিকেই হবে। দুটি বস্তু পরস্পরের উপরে যে বল প্রয়োগ করে তার ভরের দরুন তাকে মহাকর্ষ বল বলা হয়। সেই মহাকর্ষ বল দুটি বস্তুর সংযোজনকারী রেখার দিকে হয়, অভিমুখে হয়। তাহলে স্যার সংযোজনকারী রেখা তো এটা, তো সংযোজনকারী রেখা যদি এটা হয় তাহলে কি হবে, এই দিকে বল প্রয়োগ হবে আর একে এই দিকে বল প্রয়োগ হবে। ঠিক, ধরে নাও দড়ি টানাটানি খেলা হচ্ছে, m1 দড়ি দিয়ে m2 কে টানছে, m2 ও কি করছে, m1 কে দড়ি দিয়ে টানছে। তাহলে যে বল প্রয়োগ হচ্ছে এ লিখছি, আচ্ছা, যে বল 1 এর উপরে 2 এর দ্বারা F12 লিখছি, এটা হচ্ছে F1, m1 এর উপরে বল 2 এর দ্বারা, এটা হচ্ছে F21, 2 এর উপরে বল 1 এর দ্বারা। তো আমি এখানে লিখে দিচ্ছি F12 m1 এর ওপর বল m2 এর দ্বারা, F21 যেটা হবে m2 এর বল m1 এর দ্বারা। ঠিক, তোমাদের বইতে একটু আলাদা লেখা আছে, আমি এটা এই জন্য লেখাচ্ছি, ম্যাক্সিমাম বইতে তুমি যদি ইংলিশ ভার্সন বইগুলোতেও পড়ো তার সঙ্গে কিন্তু এটা ম্যাচ করবে, কম্পিটিটিভ লেভেলেও যখন পড়তে যাবে তখনও কিন্তু তোমার প্রবলেম হবে না। যেটা প্রথমে থাকবে তার উপরে বল প্রয়োগ, তোমাদের বইতে উল্টো লেখা আছে, তোমাদের বইতে যেটা লেখা আছে m1 এর দ্বারা m2 এর উপর বল প্রয়োগ, বাট আমি যেভাবে বলছি সেভাবে করো, ট্রাস্ট করো, ম্যাক্সিমাম বইতে এভাবে লেখা আছে যে 1 এর ওপরে বল 2 এর দ্বারা, 2 এর ওপরে বল 1 এর দ্বারা, মানে যেটা প্রথমে লেখা আছে তার ওপরে বল প্রয়োগ। ঠিক আছে, সো F1 2 এর দ্বারা, F2 1 এর দ্বারা। তাহলে স্যার এইখানে যেটা হবে সেটা কেমন হবে, তো এদের সংযোজনকারী রেখা বানাও, তাহলে একে টানবে F12 এই দিকে আর কি হয়ে যাবে F21 এই দিকে। ঠিক আছে স্যার, দিক তো বুঝতেই পেরে গেলাম, দিক তো বুঝতে পেরে গেলাম আমরা। ধরে নাও আর একটা দিচ্ছি একটু, এই যে এ আছে চারটে কোণে চারটে ভর আছে, m1 m2 m3 আর m4, শুধু দিক নির্ণয় করছি আগে, তারপরে আমরা মান বসাবো। ধরে নাও m1 কে কে বল প্রয়োগ করছে, m1 কে আমি ধরো এখানে বসে আছি, আমি একটা কনফারেন্স রুমে বসে আছি, সেখানে অনেকেই এসছে, তো আমাদের সবার মধ্যে কিন্তু বল প্রয়োগ হচ্ছে, m1 m2 এর মধ্যে বল প্রয়োগ হচ্ছে, m2 m3 এর মধ্যে বল প্রয়োগ করছে, m3 m4 এর সাথে বল প্রয়োগ হচ্ছে, m1 m4 এর সাথে, মানে প্রত্যেকটা দুটো মানুষকে যদি আমি উঠিয়ে নিই তারা একে অপরকে কি করছে, আকর্ষণ করছে। ঠিক আছে, তারা মহাকর্ষ বলের ধরুন আকর্ষণ করছে, আকর্ষণ ওই আকর্ষণ নয়, মহাকর্ষ বলের আকর্ষণ, বুঝতে পেরেছে? ঠিক, তো m1 m2 m3 m4, m1 এর উপর যদি বল প্রয়োগ দেখি তাহলে তিনজন আছে,
যে M1 কে বল প্রয়োগ করতে পারে, M2 কে যে বল প্রয়োগ করবে সেটা M1 M4 M3, M3 কে যে বল প্রয়োগ করবে M2 M1 M4। তাহলে দিকগুলো দেখে নি, যে কোনো একটার বের করব, বাকি তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, তো M1 এর উপরে বল প্রয়োগ হবে এই দিকে, কারণ এদের সংযোজনকারী M2 এর জন্য, সো F12 এর জন্য বল 1 এর উপরে 2 এর দ্বারা। ঠিক, তারপরে 4 নম্বর আর 1, M1 M4 এর মধ্যে সংযোজনকারী রেখা এটা, সংযোজনকারী রেখা এটা, তাহলে আকর্ষণ বল হলে এই দিকে লাগবে। সো F14, F14 1 এর উপরে 4 এর দ্বারা। ঠিক, আর একজন আছে M3, M3 বলবে আমাদের সংযোজনকারী রেখা তো অন্য হবে এটা, তাহলে এই দিকে যে বল প্রয়োগ হবে সেটা হবে F13। সো 3টে বল কিন্তু এবার প্রয়োগ হবে। এবার কথা হচ্ছে, আমি যদি এটাকে বর্গক্ষেত্র ধরে নিই কোনো এ দৈর্ঘ্যের বা এল দৈর্ঘ্যের, তাহলে এই বলগুলোকে আমি কি লিখতে পারবো? দেখো, F12 হবে জি M1 M2 বাই, বর্গক্ষেত্র আছে, এদের মধ্যে দূরত্ব L স্কোয়ার, সো দূরত্ব L, তো L স্কোয়ার হয়ে যাবে। F14 যেটা হবে সেটা হবে জি M1 M4 বাই L স্কোয়ার। ঠিক, যেটা F13 হবে সেটা হবে জি M1 M3 বাই, এবার তো বাছা L নয়, এবার কি হবে? M1 আর M3 এর মধ্যে দূরত্ব, M1 M3 এর মধ্যে দূরত্ব কত? L নয়, L√2। এটা যদি L হয়, এটা যদি L হয়, এটা অতিভুজ হবে, সো অতিভুজ L√2 হবে। সো এখানে L√2 হোল স্কোয়ার মানে অ্যাকচুয়ালি নিচে আসবে 2L স্কোয়ার, নিচে আসবে 2L স্কোয়ার। ঠিক, আশা করি এটা বোঝাতে পেরেছি। এবার আমরা দিক বুঝতে পেরে গেলাম, দিক নিয়ে কোনো প্রবলেম যেন না হয়, কোন দিকে বল প্রয়োগ হবে। ঠিক, এবার কথা হচ্ছে স্যার F12 আর F21 এর মান কি একই? F12 আর F21 এর মান কি একই সেটা দেখা যাক কি হয়। ধরে নাও এই দুটোরটাই আমি দেখছি, এই দুটোরই দেখছি, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব ধরে নাও আর। ঠিক, সো F12 যখন আমি লিখব তখন হবে জি M1 M2 বাই আর স্কোয়ার। F12 যখন লিখব, F21 ও যখন লিখব জি M1 M2 বাই আর স্কোয়ার। স্যার দুটো তো একই হচ্ছে, এদের মান যদি আমি দেখি, F12 মান, F12 শুধু মান লিখছি, F21 হচ্ছে, কিন্তু এদের দিক যেটা দেখছি সেই দিক তো বিপরীত দিকে হচ্ছে, এর ডান দিকে হচ্ছে, এর বাম দিকে হচ্ছে। তার মানে আমি বলতে পারি F12 আর F21 এদেরকে যদি ভেক্টরে লেখা হয়, একে অপরের বিপরীত ভেক্টর, F12, এবার আমি ভেক্টর সাইন দিয়ে দিয়েছি, F12 মাইনাস F21 এর মানে দুজন দুজনকে যে বল প্রয়োগ করছে সেটা বিপরীত দিকে হচ্ছে। ধরো দড়ি টানাটানি খেলায় তুমি আর তোমার বন্ধু টানছো, দুই প্রান্তে দুজন আছো, তো তুমি যে বন্ধুকে বল প্রয়োগ করছো সেটা যেদিকে হবে তোমার বন্ধু কি করবে? অপর দিকে বল প্রয়োগ করবে। এমন তো নয় দুজনে একই দিকে টানছি, এরকম তো হতে পারে না, তাহলে দড়ি টাইট হবে কি করে? তুমি ভেবে দেখো, দুজনে একই দিকে টানছি, দুটো প্রান্তে থেকে দুজনে একই দিকে টানছি, সেটা তো হতেই পারে না। ঠিক আছে, সো এটা হচ্ছে, তাহলে বল একই হচ্ছে, তারা বিপরীত দিকে হচ্ছে, বল একই, মান একই, তারা বিপরীত দিকে হচ্ছে, তাদের সংযোজনকারী রেখার দিকে হচ্ছে, আর দুটো বল একে অপরে, দুটো বল দুটি আলাদা আলাদা বস্তুর উপরে লাগছে। ঠিক, তো এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল বলা হয়, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, ক্রিয়া প্রতিক্রিয়া বল আমরা বলতে পারি। সো মহাকর্ষ বলকে ক্রিয়া প্রতিক্রিয়া বল বলা হয়, ক্রিয়া প্রতিক্রিয়া, স্পেলিং দেখে নেবে তোমরা। ঠিক, ক্রিয়া প্রতিক্রিয়া বল কি হয়? যে বলের প্রকৃতি একই, মানে এই দুটোই মহাকর্ষ বল, তাদের মান একই বাট বিপরীত দিকে, তারা অন্য অন্য বস্তুর উপরে লাগে, তাদেরকে আমরা বলি ক্রিয়া প্রতিক্রিয়া বল। প্রত্যেকটা ভ্যালিড হতে হবে, প্রত্যেকটা যে কন্ডিশন ভ্যালিড হতে হবে।
ঠিক আছে, তো একে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বলবো। আর এরা সবসময় দুটো লাইন জয়েন করলে তার দিকেই কিন্তু বলটা প্রয়োগ হয়। ঠিক, চল এবার আমরা এর ভেক্টর রূপ যদি দেখতে চাই, সেই ভেক্টর রূপটাকে দেখে নিই। এর ভেক্টর রূপ কি হবে? তো ভেক্টর রূপের জন্য আমাকে ভেক্টরে যেতে হবে। ধরে নাও দুটো বস্তু মহাবিশ্বের যে কোনো বিন্দুতে আছে, তাদের অবস্থান আলাদা আলাদা। ধরে নাও একটা বস্তু, এখানে আমি বানাচ্ছি কার্টেজীয় নির্দেশতন্ত্র। একটা বস্তু আছে M1 আর একটা বস্তু আছে M2। এখনো কিন্তু বিন্দু বস্তু নেওয়া হচ্ছে, আমি বারবার বলছি বিন্দু বস্তু নেওয়া হচ্ছে, এখন কোনো বিস্তৃত বস্তু নয়। সো M1 যেখানে আছে সেটা হচ্ছে x1 y1 z1, ঠিক, এর যে স্থানাঙ্ক যেটা হবে। M2 যেখানে আছে x2 y2 z2। সো এর যে অবস্থান ভেক্টর হবে, M1 এর যে অবস্থান ভেক্টর হবে সেটা হবে r1, আর M2 যে অবস্থান ভেক্টর হবে সেটা হবে r2। সো r2 ভেক্টর r1 ভেক্টর, ঠিক। সো r1 ভেক্টর যেটা হবে সেটা হবে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। r2 ভেক্টর যেটা হবে সেটা হবে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। সো আমরা দুটি ভেক্টরের যে অবস্থান আছে সেই দুটি ভেক্টরের অবস্থান লিখে ফেললাম। এবার কথা হচ্ছে এই দুটো ভেক্টরের এগুলোকে একটু উপরে লিখলে, এখানে লিখলে বেটার হতো, x1 y1 z1। এবার বল যে প্রয়োগ হবে সেটা কি হবে? তাদের সংযোজনকারী রেখা, মানে এই রেখাতে বল প্রয়োগ হবে। এবার আমি চাইছি বল যে প্রয়োগ হবে সেটা কেমন, F12 লিখতে চাইছি। একের উপরে দুইয়ের দ্বারা বল প্রয়োগ, একের উপরে দুইয়ের দ্বারা বল প্রয়োগ, ঠিক। সো এখানে একের উপরে দুইয়ের দ্বারা, তাহলে কেমন হবে? এমন, এই যে বলটা আমরা চাইছি সেটা হচ্ছে F12, একের উপরে দুইয়ের দ্বারা বল প্রয়োগ। তো তাহলে এই যে ভেক্টরটা হবে, আমাকে এটা দেখতে হবে দুইয়ের দ্বারা বল প্রয়োগ করছে, দুই বল প্রয়োগ যদি করে, দুই ওয়ানকে খুঁজবে যে ওয়ানটা কোথায় আছে। আমি কাউকে বল প্রয়োগ করতে চাইছি, ঠিক, তার অবস্থান না জানলে আমি কি করে বল প্রয়োগ করতে পারবো? সো M2 চাইবে M1 কোথায় আছে খুঁজি, ঠিক আছে, M1 কে খুঁজছে, তার মানে এটাই M2 M1 এর অবস্থান খুঁজছে। মানে আমি এখানে কি লিখবো, যে M1 এর অবস্থান 2 এর সাপেক্ষে কি হবে, ঠিক। কেন? এখানে F লেখার সময় F12 যখন লিখবো, F12 মান লিখবো আর F12 ডিরেকশন লিখবো। যে কোনো ভেক্টরকে আমরা ভেক্টরের মান আর তার একক ভেক্টর, তাহলে ভেক্টর সম্পূর্ণ হয়। ভেক্টরের মান আর ভেক্টরের একক ভেক্টর মিলে একটা ভেক্টরকে বানায়। তো তাহলে F12 ভেক্টর যেটা হবে, F12 মান হবে আর F12 একক ভেক্টর হবে। সো F12 মান কত হবে আগে দেখে নিই। F12 মান হবে G M1 M2 বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। এদের যে মধ্যবর্তী দূরত্ব হবে সেটা কি হবে? সো আমি এক্ষুনি বললাম M2 M1 কে খুঁজবে বল প্রয়োগ করার জন্য, তাহলে M2 থেকে M1 এ একটা ভেক্টর আমাকে লিখতে হবে। M2 থেকে M1 এর দিকে ভেক্টর লিখতে হবে, কারণ M2 M1 কে খুঁজছে, মানে M1 এর অবস্থান M2 এর সাপেক্ষে, এইটা হবে R12 ভেক্টর। R1 এর M1 এর অবস্থান 2 এর সাপেক্ষে। তো এইখানে যেটা হবে R12 ভেক্টরের মানের স্কয়ার, সেই F12 এর মান কি হবে, G M1 M2 R12। কেন R12 লিখেছি? কারণ M2 R1 মানে M1 এর অবস্থান খুঁজবে, তার মানে যে অবস্থানটা হবে সেটা M2 এর সাপেক্ষে M1 এর অবস্থান, সেই জন্য M1 এর অবস্থান M2 এর সাপেক্ষে। R12 মানে 1 এর অবস্থান 2 এর সাপেক্ষে, F12 মানে একের উপরে বল 2 এর দ্বারা, ঠিক। সো এটা আমার মান চলে এসেছে। বাকি F12 একক ভেক্টর চাই, F12 দিক চাই। সো F12 দিক যদি চাই সেটা আমি দেখব F12 যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে, সেটা কার বিপরীত দিকে হচ্ছে,
আর ওয়ান টুর বিপরীত দিকে হচ্ছে। দেখো F12 এদিকে, F12 এদিকে, আর R12 কি হচ্ছে এইদিকে হচ্ছে। তাহলে আমি বলতে পারি F12 যে দিক হবে সেটা R12 উল্টো দিকে হবে, R12 উল্টো দিকে হবে। সো F12 যে দিক হবে, F12 দিক সেটা R12 উল্টো দিকে হবে, মানে একটা এই দিকে আর একটা এই দিকে। তাহলে F12 কে আমি লিখতে পারি -R12 একক ভেক্টর। ক্যাপ দিয়েছি কিন্তু এটা একক ভেক্টর, এটাও একক ভেক্টর, মানে শুধু দিক দেখাচ্ছে। এইটুকু থেকে এটা বোঝা যায় বল F12 যেদিকে লাগছে R12 তার উল্টো দিকে, এই জন্য মাইনাস। ঠিক, সো F12 কে আমি লিখতে পারি -R12। তো তাহলে দেখো ফাইনালি যেটা F12 দাঁড়াবে, F12 ভেক্টর যেটা দাঁড়াবে, এখান থেকে মানটা বসাবো GM1 M2 বাই R12 ভেক্টরের স্কোয়ার, আর এখান থেকে -R12 ভেক্টর, -R12 ভেক্টর। তো এবার সবাই বলবে স্যার মাইনাস এটা যে R12 ভেক্টর যেটা আছে, আচ্ছা সরি এটা ক্যাপ হবে, সেই ক্যাপকে তো আমরা লিখতে পারি ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মান, মানে এ ক্যাপকে আমরা লিখতে পারি এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। তাহলে R12 কে আমরা কি এভাবে লিখতে পারি? R12 কে আমরা লিখতে পারি, ক্যাপকে আমরা লিখতে পারি R12 ভেক্টর বাই R12 ভেক্টরের মান, R12 ভেক্টর উপরে আর R12 ভেক্টরের মান। সো এইটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। সো এইটা যদি এখানে বসাই তাহলে ফাইনালি আসবে কি, দেখো এটাকে আমি সাইডে লিখছি, আমি সাইডে লিখছি R12 ভেক্টর ক্যাপ ইউনিট ভেক্টর R12 ভেক্টর বাই R12 ভেক্টরের মান, এই পুরোটাকে আমি এখানে বসাচ্ছি। তাহলে দেখবে পাবে তুমি যেটা -GM1 M2 বাই R12 ভেক্টরের স্কোয়ার ছিল, সাথে এইখানে মাইনাসটাকে এখানে নিয়ে এনেছে R12 ভেক্টর বাই R12 ভেক্টরের মান, মানে নিচে স্কোয়ার কিউব হয়ে গেছে। সো ফাইনালি যে বলটা দাঁড়াচ্ছে সেটা F12 ইকুয়ালস টু -GM1 M2 বাই R12 ভেক্টরের কিউব আর R12 ভেক্টর, R12 ভেক্টরের কিউব আছে আর এটা, ঠিক। সো ভেক্টর ফর্মে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা নিচে আর কিউব আছে আর এখানে R12 ভেক্টর আছে। তো তুমি খেয়াল করে দেখবে উপরের আর এটা কেটে গেলে আর স্কোয়ার হয়ে যাবে, যেটা আমি মান নিয়ে কি হয়েছিল শুধু স্কোয়ার আসছিল, দেখে নিচে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। সো এইটা, সো দেখো খুবই সহজ কেন, F12 এটা R12, F12 আর এটা R12 সাথে একটা মাইনাস, ঠিক। তাহলে ডিরেক্টলি আমরা একে না এমন করে লিখতে পারি, যদি F12 যদি চায় তাহলে ডাইরেক্ট এভাবে লিখবো F12 ভেক্টর GM1 M2 R12 ভেক্টরের কিউব থাকবে, R12 ভেক্টরের পুরো ভেক্টরটা থাকবে, আর এইখানে মাইনাস হয়ে যাবে, ঠিক। চোখ বন্ধ করে F21ও তুমি লিখতে পারবে, F21 এটা দেখে তুমি F21ও লিখতে পারবে। কিভাবে দেখো, F21 ভেক্টর, তো আগে তো মানটা লিখি GM1 M2 বাই R21 ভেক্টরের কিউব আর R21 এর পুরো ভেক্টরটা সাথে মাইনাস। এবার তুমি খেয়াল করে দেখো R12 মান যেটা হবে R21 এর মানও সেটাই হবে, এটা তো মধ্যবর্তী দূরত্ব, R12 এই দিকে হয়েছে, R21 মানে এই দিকে হবে, R21 দুটোর মান কিন্তু একই হবে, মান মানে এদের মধ্যবর্তী দূরত্ব। সো এখন থেকে এই দুটো ফর্মুলা ভেক্টর ফর্মের জন্য তোমাকে মনে রাখতে হবে, ভেক্টর ফর্মের জন্য এই দুটো ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, যেটা বইয়ের থেকে একটু আলাদা। তুমি এটা মনে রাখো, তুমি দেখবে কোশ্চেন করতে পারবে, শুধু লিখে দেবে যে 2 এর উপরে 1 এর দ্বারা বল প্রয়োগ,
এক্সামে যখন আসবে পরীক্ষায় তুমি F21 কে লিখে দেবে যে M2 এর উপরে বল 1 এর দ্বারা, F12 কে লিখে দেবে M1 এর উপরে বল M2 এর দ্বারা, ঠিক আছে। আর এটা R1, M1 এর অবস্থান 2 এর সাপেক্ষে, M2 এর অবস্থা M1 এর সাপেক্ষে, ঠিক আছে। এই পার্টগুলো লিখে দিলে তোমাকে ভুল দিতে পারবে না, তোমার বইয়ের থেকে একটু সিকোয়েন্স আলাদা হচ্ছে, বাট এটা কারেক্ট। মানে এটা হলে তুমি অন্য বইগুলো সহজে পড়ে বুঝতে পারবে, ইংলিশ মিডিয়াম বইগুলো বা কম্পিটিটিভ এক্সামের বইগুলো পড়ে বুঝতে পারবে, ঠিক। এবার আমরা একটা এক্সাম্পল এনে এই যে পুরোটা বর্ণনা করেছি তার একটা এক্সাম্পল নিয়ে কোশ্চেন সলভ করিয়ে দিচ্ছি, দেখবে মনে থাকবে, ঠিক। তাহলে দেখো R12 ভেক্টরকে কিভাবে বের করবো। আচ্ছা, এখানে R1 ভেক্টর লিখেছিলাম, সরি, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, আর এটা হচ্ছে R2 ভেক্টর x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। R12 ভেক্টর হয়ে যায় R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, ঠিক। তার মানে পুরো কোশ্চেন যদি থাকে R2 মাইনাস R1, এটা বসিয়ে নেব আর এটা বসিয়ে নেব, দিয়ে মাইনাস করব, মানে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, এটা মাইনাস, এই যে মাইনাস R2 x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ, এটা। সো R12 কেউ যদি R21 বলে, R21 যদি বলে তাহলে R21 হয়ে যাবে R2 মাইনাস R1, ঠিক আছে, R2 মাইনাস R1। সো R12টাকে পুরো যদি কমপ্লিট করি আমি, কেমন আসবে দেখো, আসবে x1 মাইনাস x2 i ক্যাপ প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ প্লাস z1 মাইনাস z2 k ক্যাপ। তো সেই জন্য যখনই R21 থাকবে না, তো তুমি 2 মাইনাস 1 করে নেবে, মানে x2 মাইনাস x1 i ক্যাপ, y2 মাইনাস y1 j ক্যাপ, z2 মাইনাস z1 k ক্যাপ। যদি R21 থাকে, R12 থাকলে প্রথমে 1 মানে x1 মাইনাস x2 i ক্যাপ, y1 মাইনাস y2 j ক্যাপ, z1 মাইনাস z2 k ক্যাপ। ডাইরেক্ট তুমি এটা লিখতে পারো, এভাবে আলাদা করে না লিখে, যেটা প্রথমে থাকবে তার স্থানাঙ্ক মাইনাস এর, ঠিক আছে, এভাবে তুমি লিখতে পারো। তাহলে R21 তুমি দেখতে পাচ্ছ x2 মাইনাস x1 i ক্যাপ হবে, y প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ থাকবে, প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ থাকবে। এবার আমি একটা এক্সাম্পলের জন্য কোশ্চেন নিচ্ছি, যেটা করলে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই যে স্থানাঙ্কগুলো আছে এইগুলো আমি দিয়ে দিচ্ছি। সো একটা বস্তু আছে, ধরে নাও সেই বস্তু হচ্ছে 2 কেজির বস্তু, একটা বস্তু 2 কেজির বস্তু, তার স্থানাঙ্ক হচ্ছে 1, -1, 2, সে এইখানে বসে রেস্ট করছে। আর একটা হচ্ছে 4 কেজির বস্তু, সে হচ্ছে কোথায় আছে, 2, 1, -1 এ আছে, দুটো আছে, ঠিক। এবার তুমি দেখতে পাচ্ছ R1 ভেক্টর যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 1 i ক্যাপ -1 j ক্যাপ -1 j ক্যাপ, আর হয়ে যাবে 2 k ক্যাপ, দেখে নাও 1 i ক্যাপ -1 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। R2 যেটা হয়ে যাবে 2 i ক্যাপ 1 j ক্যাপ -1 k ক্যাপ, মানে এটা, ঠিক। এবার আমাকে যেটা জিজ্ঞেস করবে সেটা বের করবো, সো কি F12, এটাকেও মুছে দিচ্ছি যাতে তুমি আবার লেখো। সো বল এটা ধরে নাও এ বি, আমি চাইছি বের করতে এফ বি এ, আমি এফ বি এ বের করতে চাইছি, তোমরা এফ এ বি বের করবে, আমি এফ বি এ বের করতে চাইছি। তার মানে তুমি বুঝতে পেরেছো স্যার, জি M1 M2 যেমন আছে থাকবে, নিচে থাকবে আর বি এ তার মানের কিউব আর আর বি এ ভেক্টর, আর সাথে একটা মাইনাস, ঠিক। সো M1 M2 জি জানা আছে, বাট আর বি এটাকে বের করা আমার টাস্ক। সো আর বি এ ভেক্টর কি হয়ে যাবে, আর বি মাইনাস আর এ। সো আর বি মানে এটা বি, তার মানে এর যে স্থানাঙ্কগুলো আছে 2, -1, এটা মাইনাস এটা আই ক্যাপ, বা তুমি এমন করতে পারো এই দুটো বসিয়ে নিতে পারো। আর বিটা হয়ে যাবে R2, এটা আর বি,
আর এটা হচ্ছে আর এ। তুমি ডাইরেক্ট এটা বসাতে পারো, আর বি এটা বসবে আর আর ওয়ান এটা বসবে, বাট আমি এটা সলভ করার পর ডাইরেক্ট যেটা আসছে বসাচ্ছি। 2 মাইনাস 1 আই ক্যাপ প্লাস 1 মাইনাস মাইনাস 1, 1 মাইনাস মাইনাস 1 জে ক্যাপ প্লাস মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 কে ক্যাপ। সো আমি আর বি এ যেটা পাবো সেইটা হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। সো আর বি এ পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম। দেখো কোনো ভেক্টর পেয়ে গেছি, তার মান তো আমরা সহজেই পাবো। সো সেই ভেক্টরের মান আর বি এর মান যেটা হবে সেটা হবে আন্ডার রুট 1 স্কোয়ার, এখানে 1 আছে, প্লাস এ 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার, মানে 3 স্কোয়ার হয়ে যাবে। সো 9 9 4 13 আন্ডার রুট 14 আসছে, আন্ডার রুট 14, 3 3 9 9 4 13 আর এটা, সো আন্ডার রুট 14। সো আর বি এ যেটা হবে সেটা আন্ডার রুট 14 চলে এসছে। এবার আমি ভ্যালুগুলো এফ বি এর ভ্যালুগুলো বসাই। এফ বি এ যেটা হবে জি ইন্টু মাইনাস জি ইন্টু এম ওয়ান 2 ইন্টু 4 ডিভাইড বাই আর বি এর কিউব, মানে রুট 14 এর কিউব। আর সাথে যে ভেক্টরটা আসবে আর বি এ সেটা হচ্ছে এই ভেক্টরটা, এই যে এটা যেটা গোলের মধ্যে আছে এই ভেক্টরটা। তাহলে আমার এইখানে ওই ভেক্টরটা বসে যাবে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তাহলে পুরো অ্যান্সার যেটা হবে সেটা আমার এইটা হবে। সো দেখে নাও তো, একটু সলভ করে নিই। মাইনাস 8g বাই রুট 14 কে 3 বার গুণ করা, ঠিক। সো 14 রুট 14 চলে আসবে, আর এখানে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, এটা হবে। সো 8 8 কেটে গেলে এখানে 2 4 2 7, মানে 4/7 হয়ে যাবে, 4/7 এটাই হয়ে যাবে এফ বি এ। এবার এফ এ বি যদি বের করতে হয় তাকে তোমাকে বের করতে হবে না, কি করতে হবে দেখো, এফ বি এ বেরিয়ে গেছে, ঠিক, এফ বি এ বেরিয়ে গেছে, আমাকে এফ এ বি ধরো জিজ্ঞেস করেছে, এফ এ বি, তো এফ এ বি তো মাইনাস এফ বি এরই হয়, সমান হয়। তার মানে এটাতে আমি যদি মাইনাস লাগিয়ে দিই তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা কি হবে, এফ এ বি হয়ে যাবে, এফ এ বি হয়ে যাবে মাইনাস এফ বি এ। সো মাইনাস লাগিয়ে দিলে যেটা আসবে সেটা আমার এফ এ বি হয়ে যাবে। তাহলে দেখো এফ এ বি কি আসবে, সো এফ এ বি যেটা হবে সেটা হবে মাইনাস করে দিলে 4g বাই 7 রুট 14 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তো এইভাবে করে সলভ করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তো আজকে এই ইন্ট্রোডাকশন এইটুকু থাকবে। এরপরে আমরা স্টার্টিংটা করব সেকেন্ড ভিডিওতে, কি করে প্রথমে কিছুটা কোশ্চেন নেব এর রিলেটেড, সেটা সলভ করার পর তারপরে যে থিওরি আছে সেটাতে এগিয়ে যাব, ঠিক আছে। তো পড়তে থাকো, ফিল করে পড়তে থাকো, দেখবে এফেক্টিভ ওয়েতে পড়লে তোমার জিনিসগুলো মনে থাকবে, এখানে স্টোর থাকবে, ঠিক আছে। তো প্র্যাকটিস যত তুমি এখানে করবে তত তোমার যুদ্ধে কি হবে, রক্তপাত কম হবে, এটাই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। প্র্যাকটিসে যত ঘাম বেরোবে যুদ্ধে তত কম ঘাম বেরোবে বা তত কম রক্তপাত হবে। তো আমরা সবাই ভালো করে পড়বো এবং নোটস বানাবো, নোটসকে পুরো রিভাইজ, মানে পিরিয়ডিক্যালি আমরা কি করব, রিভাইজ করতে থাকবো আর ভালো মার্কস আনার লক্ষ্য রাখবো।